Assalamualaikum everyone. This is Sadi Islam Ravi, your host from Interactive Cares. দেখতেই পাচ্ছি আজকের টপিকটায় আমরা শিখছি ইন্টারভিউ এন্ড টেক অ্যাসেসমেন্ট টিপস ফর লারাভেল ডেভেলপার্স। সো লারাভেল ডেভেলপমেন্ট হয়তো আপনি শিখলেন, অলরেডি হয়তো আপনার শেখা শেষ, বেশ কিছু প্রজেক্টও আপনি ডেভেলপ করলেন। এখন কি করবেন? মোস্ট ডেফিনেটলি এখন আপনি নিজেকে প্রিপেয়ার করবেন ইন্ডাস্ট্রির বিভিন্ন জবের জন্য, রাইট? তো ইন্টারভিউ আর জব প্রিপারেশনের এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ক্রুশাল একটা সময়। এই সময়ে প্রিপারেশন নিয়ে লার্নারদের মনে অনেক প্রশ্ন থাকে, প্রশ্নের কোনোই শেষ নেই। তো আজকে আপনাদের এই সব প্রশ্নের প্রপার অ্যান্সার দেওয়ার জন্য প্লিজ ওয়েলকাম নুরুল আমিন ভাইয়া। হি ইজ দ্য co-founder and COO of Bit by Technology Limited. আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ আপনাকে ইউ। ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকের আমাদের সেশনটি অনেক ইন্টারেস্টিং হবে, অনেক ইনফরমেটিভ। ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমরা কথা বলছি ইন্টারভিউ এন্ড টেক অ্যাসেসমেন্ট টিপস নিয়ে, সবার আগে আমরা একটু বলি যে লারাভেল ডেভেলপারের মোস্ট ডেফিনেটলি ইন্টারভিউতে তাদের টেকনিক্যাল স্কিলস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। সো টেকনিক্যাল স্কিলস ছাড়া আপনারা কি কি মেইন কোয়ালিটিস অ্যাকচুয়ালি দেখেন ইন আ লারাভেল ডেভেলপার? আচ্ছা, যেটা হচ্ছে যখন ইন্টারভিউতে আমরা কি দেখি এই প্রশ্নটা করছেন, বাট এর আগে ছোট্ট একটা জিনিস একটু আমি আগে বলতে চাই। সেটা হচ্ছে ইন্টারভিউ কেউ যদি ফেস করতে হয় তার আগে আরো 2-3টা ধাপ কিন্তু অলরেডি থেকে যায়। সো এগুলো কিন্তু ইন্টারভিউতে আসার আগে ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি ওই ধাপগুলো অতিক্রম না করতে পারেন আপনি কখনোই ইন্টারভিউ বোর্ডে আসতে পারবেন না, রাইট? যেমন হচ্ছে সর্বপ্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে প্রপার জব সিলেক্ট করা। সাপোজ আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন এটা কি আপনার জন্য ফিট কিনা, এটা সবার আগে বুঝতে হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ জবটা আপনার জন্য ফিট, ফাইন। এরপর হচ্ছে জবের ফুল রিকোয়ারমেন্টটা, যেটা আমাদের ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি ভুল করে, যে একটা জব অফার দেখলাম, ভাব করে একটা সিভি পাঠিয়ে দিলাম, কিচ্ছু করলাম না। একটা জবে কিন্তু একটা মোটামুটি ভাবে আমরা যতগুলো জব পোস্ট দেখে থাকি সবগুলোতে মোটামুটি রিকোয়ারমেন্ট বলে দেয়। যদি অন্তত 1-2 বার রিকোয়ারমেন্টটা না পড়ে অ্যাপ্লাই করলে আসলে এটা তার জন্য খুব ভালো হবে না আর কি, আমি বলবো। তো তাকে ওইটা একটু ভালো মতো পড়া, যে আসলে এই কোম্পানি কি চাচ্ছে, আমি সেটার উপযুক্ত কিনা। এই দুটো যদি ম্যাচ করে এরপরে কোম্পানি আমার জন্য উপযুক্ত কিনা, এটা কিন্তু একটা ফ্যাক্ট। যে আমি তো সব কোম্পানিতে হয়তো অ্যাপ্লাই করব না। তো এটাও তাকে আসলে বুঝতে হবে। এরপরে হচ্ছে যেটা তাকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার জন্য সুন্দর একটা সিভি লেখা। এখন আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, যেহেতু আপনি হচ্ছে ফিজিক্যালি ওখানে যাচ্ছেন না, তো আপনার সিভি হচ্ছে আপনার হচ্ছে এখানে আপনাকে রিপ্রেজেন্ট করে। তো এই সিভিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি সিভিটা কত সুন্দরভাবে আপনার নিজেকে গোছায়া ওখানে উপস্থাপন করতে পারতেছেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক যে আপনার অনেকে আমরা যেটা দেখি, উনি খুবই ভালো কোডার, সবকিছু ভালো, কিন্তু উনার সিভিটা আসলে আপ টু মার্ক না, যার কারণে উনি শুরুতে বাদ পড়ে যায়। একদম শুরুতে বাদ পড়ে যায়, কারণ হচ্ছে উনার সিভিটা দেখার পর কেউই উনাকে ডাকে না। তো এখানে সিভিটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো সুন্দর মতে। আবার এমন না যে বিশাল একটা সিভি আপনি একদম গরু রচনার মতো 20 পৃষ্ঠা লিখে ফেলবেন, বিষয়টা এমন না। শুরুতে যেটা আমি বলবো সেটা হচ্ছে শুরুতে সিভিটা একজন আমরা যারা হচ্ছে হায়ারিং প্রসেসের সাথে যুক্ত থাকি, তারা উইদিন 10 সেকেন্ড ম্যাক্সিমাম একটা সিভিতে আমরা প্রথম দেখি। এই 10 সেকেন্ডের ভিতরে যদি আমরা সিভিটা মনে করি যে হ্যাঁ এটা দেখা দরকার, তারপর আমরা ওই সিভিটা সময় দেই যে হ্যাঁ 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের সময় আছে। অনেক সময় একটা সিভি আমরা দেখি, বাট ওই যে ফার্স্ট 10 সেকেন্ড ইজ মানে ভেরি ক্রুশিয়াল টাইম। যে আপনি প্রথম 10 সেকেন্ডে যদি আপনি ইন্টারভিউয়ারকে আপনার অ্যাপ্রোচ যদি ঠিক না হয়, আপনার সিভিটা যদি ঠিক না হয়, সে আপনাকে কখনোই আপনার পুরো সিভিটা দেখবে না। তো এখানে হচ্ছে যদি এখানে 2 ধরনের বিষয় আছে আবার। সেটা হচ্ছে কিছু জব হচ্ছে আপনার ফ্রেশারদের জন্য, কিছু জব হচ্ছে এক্সপেরিয়েন্সের জন্য। তো জবে যখন ওই যে এই জন্য বললাম শুরুতে যে জবের রিকোয়ারমেন্ট পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা জবটা কার জন্য। যদি প্রেশার হয় তাহলে আমরা দেখি যে সে যদি সে প্রেশার হয় তাহলে সে কি ধরনের প্রজেক্ট গুলোতে ইতিমধ্যে কাজ করছে, বা কি কি জিনিস সে তার গিটহাব বা এগুলো সে কোথায় উল্লেখ করছে। এখন যদি তার গিটহাবটা চলে যায় একদম সবার শেষে, এমন জায়গায় দিল যেটা আসলে আমি 10 সেকেন্ড দেখলাম না, আমি আসলে ওটা দেখবো না। আবার যেটা হচ্ছে আমরা এক্সপার্টিস
আমরা যেখানে হায়ার করব, সেখানে হচ্ছে তার এক্সপিরিয়েন্সকে সবার আগে নিয়ে আসা উচিত আমার মতে আর কি। আমি সবসময় ওই মানে আমি আজকে যে জিনিসগুলো বলবো এটা আমার অপিনিয়ন। এটাই যে হচ্ছে আপ টু মার্ক বা ফাইনাল, এটা কিন্তু না। তো আশা করি আমার যারা অডিয়েন্স আছে তারা বিষয়টা বুঝতে পারবেন। তো যদি সিভিটা আমরা ইয়ে করি, তারপর হচ্ছে তাকে এরপরে আসছে তাকে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে নিয়ে ফেস করা। ইন্টারভিউ বোর্ডে আমরা, আপনি যেটা বলছেন যে টেকনিক্যাল ইস্যুগুলো ছাড়া যদি আমরা যে জিনিসগুলো দেখি, প্রথম কথা হচ্ছে তার অ্যাটিটিউডটা কেমন। এটা ভেরি ইম্পর্টেন্ট। সে কেমন ভাবে বিহেভ করতেছে, কথা বলতেছে কিভাবে। সে কি একটা ইন্টারভিউতে যেমন হচ্ছে ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার করলেও যেমন হচ্ছে সে বাদ পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। আর যদি সে খুব অ্যারোগেন্ট দেখায় তাও সে বাদ পড়বে যত এক্সপিরিয়েন্সে হোক। এই দুইটা জিনিসই অ্যাভয়েড করতে হবে। যে আপনি, যেমন আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে হচ্ছে আহ কথা বলতেছিলাম। সাধারণত আমাদের অফিসে আমরা যেটা করি, আমরা কখনো স্যার শব্দটা ইউজ করি না। আমরা অল টাইম হচ্ছে ভাইয়া। আমরা সবসময় হচ্ছে মানে আমাদের ডেভেলপমেন্টের সাথে আমরা একসাথে বসি, চা খাই, আড্ডা দেই, সব একসাথেই করি। তো এখানে আসলে স্যারের কোনো সুযোগ নেই। তো উনি ইন্টারভিউতে আসে বলতেছে, মানে ধরেন একটা সেন্টেন্সে তার যদি 8টা ওয়ার্ড থাকে তার মধ্যে 4টা হচ্ছে স্যার। তো বললাম যে ভাই আপনি স্যার শব্দটা বন্ধ করে স্যার আর বললেন না। আপনি নর্মাল ভাবে কথা বলেন, ক্যাজুয়াল ভাবে কথা বলেন। তো এর পাশাপাশি আমরা আরো কিছু জিনিস দেখি। যেমন ফার্স্ট অফ অল যেটা দেখি যে অ্যাজ এ হিউম্যান বিং সে কেমন, এটা আমরা একটু রিড করার ট্রাই করি। এটার জন্য আমরা কিছু আহ সাইকোলজিক্যাল কোয়েশ্চেন করে থাকি। যে কিছু মানে এমন কিছু প্রশ্ন করি, আসলে প্রশ্নের আনসারের উপর বেস করে তার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে যাই যে সে মানুষ হিসেবে কেমন। পাশাপাশি হচ্ছে নৈতিকতা একটা ব্যাপার আছে। এটা আমরা একটু দেখি যে সে কতটুকু নৈতিকতা সম্পন্ন। যেমন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা অনেকেই একটা বড় ধরনের ভুল করে, যে আমার প্রিভিয়াস কোম্পানি আমাকে টাকা দিচ্ছে না, আমার বেতন দিচ্ছে না, ওরা ভালো না। এইরকম যদি কেউ বলে, ভাই ওর ইয়াতে সে যত এক্সপিরিয়েন্স থাকুক লাল দাগ পড়ে যাবে। ঠিক আছে? তো মানে আমি আজকে যে জিনিসগুলো বলবো আশা করি যদি এটা আমাদের অডিয়েন্সরা মানে ইয়ে করে, অনেক তাদের কাজে লাগবে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে চিন্তা করি যে সে একজন হিউম্যান বিং, তার আহ মানে ব্যবহার কেমন, তার চলাফেরা কেমন। এখানে আরেকটা বিষয় আছে। আর তার টাইমের প্রতি তার কমন সেন্স কতটুকু, লাইক সে সময় দিল যে তাকে 12টায় ইন্টারভিউ টাইম, যদি সে চলে আসে 12টা 10 মিনিটে, তার মানে অলরেডি সে হচ্ছে মাইনাস খেয়ে ফেলছে। তাকে আসা উচিত মিনিমাম মিনিমাম 10 মিনিটস আগে। কারণ হচ্ছে 10-12টায় যদি সে আসে, সে এসে ইন্টারভিউ বোর্ডের সাথে যদি সে ফেস টু ফেস বসে যায় তাহলে সে আসলে রেডি হইতে পারবে না। থিতু হওয়ার একটা বিষয় থাকে। সে এক জায়গায় আসলো, আসার পর তা বসলো, তাকে হয়তো যে অফিসে যায়, অধিকাংশ অফিসে আমাদের আইটিতে আমরা যেটা দেখি যে অফিসে আসার পর ইন্টারভিউর জন্য আসলো, ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়। যা আসলে স্যার বসেন, চা খান, পানি খান, একটু আপনি ফ্রেশ হন। তো ইন্টারভিউ টাইম থেকে একটু আগে চলে আসা উচিত। ঠিক আছে? অন্তত মিনিমাম 10-15 মিনিট হাতে রেখে তাকে আসা উচিত, যাতে করে সে একটা ফ্রেশ মাইন্ডে ইন্টারভিউ বোর্ডের সাথে বসতে পারে। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে অল টাইম পজিটিভনেস দেখানো উচিত। আবার একদম বেশি পজিটিভ হইলেও সমস্যা আছে কিন্তু। যেমন হচ্ছে আহ অনেকের টার্গেট থাকে যে জবটা আমার পাওয়া দরকার, তাহলে আমি যা বলবো সবই ইয়েস ইয়েস বলে যাই। এটা হইলেও কিন্তু আমরা অনেক সময় এমন একটা প্রশ্ন করি যেটা আমরা এক্সপেক্ট করি যে আনসারটা নো হবে। ঠিক আছে? কিন্তু আমাদের যারা ইন্টারভিউ দেয় ওরা অনেক সময় মানে তার চাকরিটা দরকার সে মনে করে এটাকে ইয়েস বলে দেয়। তো মানে একটু বুঝে শুনে রিয়েলিস্টিক আনসার করতে পারলে বেটার। এই মোটামুটি টেকনিক্যালের বাইরে এই জিনিসগুলো আমরা দেখি আর কি। মোস্ট ডেফিনেটলি আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন, এর জন্য অনেক থ্যাঙ্কস। একদমই আমরা স্টার্টিং থেকে শুনলাম যে ঠিক কি কি জিনিস নিয়ে একজন যে হায়ারিং ম্যানেজার আছে সে লারাভেল ডেভেলপারকে কিভাবে করে সে ফার্স্টে অ্যাসেস করবে থেকে শুরু করে কোন কোন নন টেকনিক্যাল জিনিসগুলো আমাদের প্রয়োজন তার সবই আমরা শুনলাম। ভেরি মানে থ্যাঙ্কস টু ইউ। আমরা একটা কমেন্ট যেখানে পাচ্ছি, যেহেতু আমরা লারাভেল ডেভেলপার নিয়ে এখানে আলোচনা করছি, তো আমরা একটা বেসিক কোয়েশ্চেন পাচ্ছি, একটু কোয়েশ্চেনটা আমরা নিয়ে নেই। তো জি। আমরা এখানে একটা কোয়েশ্চেন পাচ্ছি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মার্ন এন্ড লারাভেল? প্লিজ মানে প্লিজ এক্সপ্লেইন হয়তো বা হচ্ছে। তো এটা একটু জানতে চাই। আচ্ছা। আহা, এটা আসলে একটা কমন কোয়েশ্চেন, যেটা এবং হচ্ছে ভুল কোয়েশ্চেন। কমন এবং ভুল, আমি এই ভুলের কারণে বলবো। প্রথম কথা হচ্ছে
আপনি যেই কোনো ইয়েতে, যেই কোনো প্রতিষ্ঠান বলেন, যে কোনো জায়গা বলেন, যেমন আমাদের মতো যারা হচ্ছে ডেভেলপমেন্ট সেন্ট্রিক কোম্পানি, আসলে ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে কোনো ম্যাটার করে না। ইভেন আমরা ইন্টারভিউতে যখন ইয়ে করি, খুব কমই হচ্ছে স্পেসিফিক ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানতে চাই। তো আমরা যেটা জানতে চাই সে আসলে তার প্রোগ্রামিং নলেজটা ডিপটা কতটুকু এটা জানতে চাই। তো এই ক্ষেত্রে লারাবেল এবং মার্ন, মার্ন বলতে আমরা বুঝি হচ্ছে ব্যাকএন্ড থাকবে নোড জেএস, ফ্রন্ট এন্ড থাকবে রিয়াক্ট, ডেটাবেস হিসেবে আপনি ইয়ে ইউজ করবেন, মঙ্গোডিবি ইউজ করবেন, এবং নোড জেএস এর এক্সপ্রেস ফ্রেমওয়ার্কটা আপনি ইউজ করবেন। এই চারটা মিলে আমরা মার্ন বুঝি। আর লারাবেলের ক্ষেত্রে, লারাবেল হচ্ছে একটা পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক, যেটা ব্যাকএন্ড হচ্ছে লারাবেল থাকবে, ফ্রন্ট এন্ড আপনি এইচটিএমএল সিএসএস এবং হচ্ছে লারাবেল নিজস্ব টেমপ্লেট ইঞ্জিন আছে, আপনি এটা ইউজ করবেন। বাট আপনি চাইলে মার্ন স্ট্যাকের শুধুমাত্র নোড.জেএস বাদ দিয়ে বাকি তিনটা জিনিসই কিন্তু লারাবেলের সাথে ইউজ করতে পারেন, এবং আমরা এখন মডার্ন এই যে এসে তাই করতেছি। আমরা কিন্তু লারাবেল অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে আপনাকে আহ শুধু এপিআইটা লিখছি, ফ্রন্ট এন্ড আমরা রিয়াক্টে করতেছি, ডেটাবেস হিসেবে এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যে আমরা লারাবেলের সাথে হচ্ছে আপনার মঙ্গোডিবি কে ইউজ করি। দিস ইজ ডিফারেন্ট। এমনও আছে যে আমরা আমাদের বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা মঙ্গোডিবি এবং মাইস্কুয়েল দুইটাই ডেটাবেস একসাথে ইউজ করি। তো আসলে এই দুটোর মধ্যে ভার্সেস বলে কিছু নাই। সামটাইম আপনাকে লারাবেল শিখলেই যে আপনাকে মার্ন শিখতে পারবেন না, বিষয়টা এমন না। আপনাকে যদি আসলে আপনি উপরে উঠতে চান, সবই আপনাকে কম বেশি জানতে হবে। আই থিঙ্ক এই দুটোর মধ্যে কোনো বিরোধ আছে বলে আমি মনে করি না। এবং ইভেন আমার টিমে যদি চিন্তা করেন আপনি, আমার এমনও আছে যে লারাবেল ডেভেলপার হিসেবে জয়েন করছে আমাদের সাথে, এখন তারা হচ্ছে নোড.জেএস এ কাজ করছে। আবার নোড.জেএস ডেভেলপার হিসেবে কাজ করছে, মানে জয়েন করছে, আবার হচ্ছে এখন লারাবেলে কাজ করতেছে। আমাদের এখানে আমরা যেটা করি যে টেকনোলজি বা পিএসপি বা নোড.জেএস এটা কোনো মিন করে না। আমি তার হচ্ছে মানে একজন প্রোগ্রামারের জন্য ল্যাঙ্গুয়েজ চুজ করা জাস্ট ফর দ্য 7 ডেজ। কারণ দুনিয়ার সমস্ত ল্যাঙ্গুয়েজের আপনার যে লজিক বলেন, যে লুপ বলেন, যে ডাটা অ্যালগোরিদম বলেন, এগুলো সব সেম, শুধু সিনট্যাক্সটা ভিন্ন। সো আপনি যে কোনোটাই শিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আন্ডারস্টুড। উইথ দ্যাট বিং সেড, যেহেতু আমরা বুঝে নিলাম এই দুটো ডিফারেন্স, এর পাশাপাশি আমরা যদি ইন্টারভিউ প্রসেসটার কথা বলি, ইন্টারভিউ প্রসেসের মধ্যে তো আপনি একটা অ্যাপ্রোচ বলেছেন যে হয়তো বা সবার আগে ফোন স্ক্রিনিং করা হয়, তারপর কিছু টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়। অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রসেসটা এক এক কোম্পানিতে এক এক রকম। কিছু জায়গায় দেখি ফোকাস গ্রুপ ডিসকাশন রাউন্ড হয়, কিছু জায়গায় দেখি যে ইন্টারভিউ রাউন্ডে 3টা 4টা হয়ে যায়। সো আপনার কোম্পানিতে অ্যাকচুয়ালি এই এন্টায়ার ইন্টারভিউ প্রসেসটা কিরকম হয়, এবং সাধারণত লারাভেল ডেভেলপারদের জন্য ইন্টারভিউ প্রসেসটা কিরকম হয়, এটা যদি জানতাম আচ্ছা, তাহলে যারা লারাভেল ডেভেলপাররা আছে বা হতে চায়, তারা এইভাবে করে তারা নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে। আচ্ছা, ওকে। এটা অ্যাকচুয়ালি নট অনলি ফর দ্য লারাবেল ডেভেলপার, ফর দ্য এনি ডেভেলপার আমরা সেম প্রসেসই ফলো করি। শুধুমাত্র হচ্ছে লারাবেলের জন্য স্পেসিফিক কিছু জিনিস যখন হচ্ছে একদম ফেস টু ফেস ইন্টারভিউতে থাকে, তখন আমরা কিছু জিনিস দেখি, বা প্রিভিয়াস মানে অন্যান্য জিনিসও দেখি, বাট প্রসেসটা সেম। যেমন হচ্ছে আমরা যখন একটা সিভি পাই, আমি একটু আগে যেটা বললাম যে ফার্স্ট 10 সেকেন্ডের ভিতরে যদি আমি চিন্তা করি যে সিভিটা আমি একে আমরা নিয়ে সামনে আগাবো, আমরা সিভিটা দেখি। দেখার মধ্যে তার প্রথম যেটা দেখি, সে কি ধরনের টেকনোলজি নিয়ে অলরেডি সে কাজ করছে। সাপোজ সে লারাবেল নিয়ে কাজ করছে, সাথে সে রিয়াক্ট নিয়ে কাজ করছে, হি ইজ গেট দা 1 পয়েন্ট প্লাস। সে একটা মানে একটা বেশি পয়েন্ট পেয়ে গেছে। পাশাপাশি আমরা যেটা দেখি, প্রথম একটা সিভি আসার পরে অনেক সময় এমনও হয় যে আমরা সিভিটা দেখার সাথে সাথে অলরেডি আমরা মানসিক ভাবে তাকে হায়ার করে ফেলছি। মানে সিভি দেখার পরেই আমরা ভাবছি একে নিব কিভাবে। আসলে সিভি দেখে না, তার সিভিতে তার গিটহাবের লিঙ্কটা আছে। আমরা তার গিটহাব যা দেখি, গিটহাবে তার রিপু গুলো দেখি, তার কোড গুলো দেখি, সে কি ধরনের কোড গুলো সে প্রিভিয়াসলি কি কি ধরনের কোড করছে, কোডের স্ট্রাকচার কেমন, তার ভেরিয়েবল ভেরিয়েবল লেখার স্টাইল কেমন, তার ফাংশন লেখার কমেন্টিং এর স্টাইল কেমন, টোটাল তার সম্পর্কে আমরা একটা আইডিয়া কিন্তু অলরেডি পেয়ে যাই। ঠিক আছে। পাশাপাশি সে অন্যান্য রিপু গুলো সে যখন ফ্রক করে, সে কেমন ধরনের কাদের রিপু গুলো ফ্রক করে, করার পর সে ওইটা কি শুধু ফ্রক করে রেখে দিছে, না নিজে আবার কিছু মডিফাই করছে। তো এই জিনিসটা আমরা দেখি। অর্থাৎ আমরা একজন ডেভেলপারের জন্য, চাই সে লারাভেল হোক বা সে নোড যেই ডেভেলপারে হোক, তার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিটহাব প্রোফাইল।
তার গিটহাব প্রোফাইলেই তাকে হচ্ছে আমরা হায়ার করব কি করব না এটার সিদ্ধান্তের আমি মনে করি যে 50 to 60% তখনই আমাদের ফাইনাল সিদ্ধান্ত হয়ে যায় যে একে আমরা হায়ার করব। যার গিটহাব দেখে ভালো লাগে নাই তার সিভি দেখে ভালো লাগার সম্ভাবনা হচ্ছে less than 5%। তো সেক্ষেত্রে হচ্ছে মানে তার এই সিভিটা দেখে তার গিটহাব দেখে যদি আমরা ওকে ওকে মনে করি, সামটাইম এটা আবার দুই ধরনের হায়ারিং প্রসেস আছে। একটা হচ্ছে একদম ইমার্জেন্সি কেসে আমরা কিছু হায়ারিং করি যে আমাদের একজন ডেভেলপার ইমিডিয়েট লাগবে, এই ক্ষেত্রে আমরা এক ধরনের প্রসেস ফলো করি। আবার যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে আরেক ধরনের ফলো করি। যদি খুবই মানে ইমিডিয়েট হয় তাহলে আমরা যেটা করি আহ তাকে আমরা হচ্ছে এই গিটহাব বা অন্যান্য জিনিসগুলো দেখার পরে তাকে হচ্ছে আমরা আমাদের ইন থেকে একটা ফোন কল যায়, ফোন কল যাওয়ার সময় তার সাথে আমরা ফেস টু ফেস বসি। বসে আমরা যেটা আসলে দেখার চেষ্টা করি, ঠিক আছে, সেটা লারাবেল ডেভেলপার হোক আর নোডজেস ডেভেলপার হোক যেই হোক, বা পাইথন হোক বা আমাদের রেঞ্জ ডেভেলপার হোক, যেই হোক মোটামুটি সবার ক্ষেত্রে এটা কমন। আমরা তাকে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলি তার সাথে। আমরা কিছু জিনিস জানতে চাই, শিখতে চাই তার কাছে, রাইট? একদম ঠিক এইভাবেই যে আমরা শিখতে চাই তোমার কাছে যে একদম কমন একটা জিনিস থাকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি সম্পর্কে তোমার আইডিয়া কি, তুমি আমাদেরকে বুঝাও। ঠিক এইভাবে আমরা তাকে বলি যে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে তোমার আইডিয়া কতটুকু, এবং এটা সে কত ডিপতে যাইতে পারে। সে ভুল হোক সমস্যা নেই, কারণ সে 100% সঠিক বলবে বা সঠিক হইতে হবে ডাজেন্ট ম্যাটার। তার বলার স্টাইল বা সে কেমন বুঝতেছে, এটা তো সে ইউনিভার্সিটিতে পড়ছে, রাইট? যে বা সে কোথাও না কোথাও শিখছে, শিখার পর সেটা কিভাবে কতটুকু সে ধরে রাখতে পারছে বা রিয়েল লাইফে সে এটাকে কতটুকু হচ্ছে এক্সপ্লোর করতে পারছে, এটা আমাদের দেখার বিষয়। এরপরে হচ্ছে তাকে কম্পিউটার প্রোগ্রামিং এর বিভিন্ন অ্যালগরিদম বলেন, এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল বিভিন্ন বিষয়গুলো আছে। এরপর যদি আমি লারাভেল ডেভেলপারের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে হচ্ছে লারাভেলের বিভিন্ন আহ, জিনিসগুলো, যেমন হচ্ছে লারাভেলের প্যাটার্ন কি ধরনের, লারাভেল কি ধরনের ইয়ে ইউজ করে, ডিজাইন প্যাটার্ন ইউজ করে। এবং এখানে একটা বিষয়, হ্যাঁ, ডিজাইন প্যাটার্ন বিশেষ করে লারাভেলের ক্ষেত্রে আমরা ডিজাইন প্যাটার্ন নিয়ে খুবই হচ্ছে ইয়ে করি, জানতে চাই যে সেই ডিজাইন প্যাটার্ন সম্পর্কে তার আইডিয়া কতটুকু, লারাবেল কেন হচ্ছে এই ডিজাইন প্যাটার্নটা ইউজ করে, এই ডিজাইন প্যাটার্ন ছাড়া কি কি ডিজাইন প্যাটার্ন থাকতে পারে, সেটা সুবিধা অসুবিধা কি। এরপরে আমরা তার কাছে জানতে চাই যে যেহেতু সে লারাবেল ডেভেলপার নিয়ে আমাদের কথা হচ্ছে, লারাবেলের ইকোসিস্টেম সম্পর্কে তার কাছে জানতে চাই আমরা যে ইকোসিস্টেম সম্পর্কে তার আইডিয়া কতটুকু, সে কি পারবে যে চাইলেই লারাবেলের জন্য একটা প্যাকেজ বানাতে। আমরা তো লারাবেলে বিল্ট ইন হচ্ছে প্রচুর প্যাকেজ পাই, বা থার্ড পার্টি প্যাকেজ পাই, ফার্স্ট পার্টি প্যাকেজ পাই। তো সে কি ক্যাপাবল কিনা যে সে একটা প্যাকেজ বানানোর মতো, সে বানাইতে হবে বিষয়টা এমন না। আমরা তার আসলে কনফিডেন্টটা পরীক্ষা করি যে তার সে কখনো এটা ট্রাই করলো কিনা। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, যারা হচ্ছে নতুন চাকরি প্রত্যাশী, তারা যদি নিজেরা হ্যালো ওয়ার্ল্ড একটা প্যাকেজও যদি নিজেরা বানাইতে পারে, ঠিক আছে, এটা তার যে কোনো জায়গায় জব পাওয়ার ক্ষেত্রে হিউজ একটা ভূমিকা রাখবে। কারণ হচ্ছে যে প্যাকেজ বানানোর মানে এক্সপেরিয়েন্স আছে, আমরা ধরেই নিই সে লারাভেলের টোটাল ইকোসিস্টেম সম্পর্কে তার আইডিয়া আছে। কারণ একটা প্যাকেজ বানাইতে গেলে ফুল লারাভেলের ইকোসিস্টেমটা তাকে জানতে হয়, ট্রেড কিভাবে কাজ করে, ওপি কিভাবে কাজ করে, ডিজাইন প্যাটার্ন কিভাবে কাজ করে, এটা সে জানতে হয়। সো এই জিনিসটা আমরা তার কাছে জানতে চাই। এরপরে হচ্ছে পাশাপাশি যেহেতু লারাভেল হচ্ছে পিএইচপির উপর বেস করে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পিএইচপি কিছু জিনিস তার কাছে জানতে চাই। এরপরে হচ্ছে এখানে আমরা আসার পর আবার দুই ধরনের ডেভেলপারকে ভাগ করি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড হ্যাভি ডেভেলপার, আর একটা হচ্ছে ব্যাক এন্ড হ্যাভি ডেভেলপার। ওদেরকে আমরা জিজ্ঞাসা করি যে তোমরা কোনটা নিজেকে কোনটা হিসেবে মনে করো। যদি সে ব্যাক এন্ড বেস ডেভেলপার হয় বেশি, তাহলে তাকে ব্যাক এন্ডের জিনিসগুলো আস্ক করি। আর যদি সে বলে যে না সে ফ্রন্ট এন্ডেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি, তাহলে আমরা ফ্রন্ট এন্ডের বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করি। সেক্ষেত্রে লারাভেলের সাথে অবশ্যই একটা জেএস ফ্রেমওয়ার্ক তাকে জানতে হয়, হোক সেটা রিয়েক্ট অথবা ভিউ জেএস। যে কোনো একটা জেএস এখন মানে এখনকার সময় যে কোনো একটা জেএস ফ্রেমওয়ার্ক তাকে মাস্ট জানা দরকার। না হলে আসলে সে প্রতিযোগিতা টিকবে না, কারণ হচ্ছে অনেকেই জানে, তো তাকে আসলে জানতেই হবে। তো লারাভেলের সাথে ভিউ এবং রিয়েক্ট দুইটার যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা উচিত। আমরা এই জিনিসগুলোই মূলত একজন লারাভেল ডেভেলপার কাছে জানতে চাই আর কি। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি একটু কমেন্ট সেকশন থেকে, একটু বেশ ইয়েস। বড় প্রশ্ন, আমি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। So, how important is a strong understanding of the Laravel framework during the interview process? ইন্টারভিউ প্রসেসে যে লারাভেল ডেভেলপার, সো তার কি লারাভেল ফ্রেমওয়ার্কের ব্যাপারে খুব
স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। অ্যান্ড পরবর্তী প্রশ্ন, আর দেয়ার এনি স্পেসিফিক লারাভেল ফিচার্স অর কনসেপ্ট দ্যাট ইউ টিপিক্যালি অ্যাসেস? লারাভেলের তো অনেক ফিচার্স আছে, সো ইন্টারভিউ বোর্ডে ঠিক কোন কোন ফিচার্স বা কনসেপ্ট নিয়ে সাধারণত প্রশ্ন করা হয়? আমি এই ঠিক আগের আনসারে এই জিনিসটা একটু হচ্ছে ইয়ে করছিলাম, এটা টাচ করছিলাম, যদি উনি খেয়াল করে থাকেন, যে লারাভেলের টোটাল ইকোসিস্টেম সম্পর্কে তার আইডিয়া থাকা অবশ্যই দরকার। এবং এটা না হলে আমরা একজন লারাভেল ডেভেলপার হায়ার করতে চাই না। কারণ কোড সবাই করতে পারে, কিন্তু আমরা সাধারণত যে ধরনের কাজ করে থাকি, যে আমরা শুধুমাত্র ওয়েবসাইট বিল্ড আপের কাজ করি না। আমরা একটা যেটা চিন্তা করি, যে আমরা মানুষের জন্য কাজ করি, তাদের রিয়েল টাইম কোনো প্রবলেমকে সলিউশন করার জন্য, তার জীবনটাকে ইজি করার জন্য, আমাদের ক্লায়েন্টদের। সো আপনি যখন কারো জীবনটা ইজি করতে চাইবেন, তাকে আপনাকে মানে অনেক কমপ্লেক্স ইস্যুগুলো আপনাকে ফেস করতে হবে। সো আপনি যদি লারাভেলের ফুল ইকোসিস্টেম সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি লারাভেলের যেই পাওয়ার, লারাভেল এই মুহূর্তে যে পাওয়ার নিয়ে চলাফেরা করে, ঠিক আছে, সে পাওয়ারটা আপনি আসলে ইউজ করতে পারবেন না। তো ফুল লারাভেলের এই আপনি কোন ফিচার, যেমন হচ্ছে উনি বললো যে স্পেসিফিক কোনো ফিচার কথা আপনি আস্ক করেন কিনা। স্পেসিফিক ফিচার বললে যেমন হচ্ছে ইলোকোয়েন্ট একটা ফিচার আছে, আপনি লারাভেলের জন্য বিল্ট ইন অথেন্টিকেশনের জন্য হচ্ছে আপনার আহ, বিভিন্ন অথেন্টিকেশন প্যাকেজ লাইক পাসপোর্ট অথবা জেডাব্লিউটি, থার্ড পার্টি হিসেবে জেডাব্লিউটি আছে, এগুলো সম্পর্কে আমরা তার কাছে জানতে চাই। পাশাপাশি আপনার রাউটিং কিভাবে কাজ করে, কন্ট্রোলার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তার কাছে আমরা একটু ডিটেলস তার জানা দরকার। পাশাপাশি হচ্ছে একটা ব্লেড টেমপ্লেট ইঞ্জিন যেটা লারাভেল ইউজ করে, যদি কোনো আমরা থার্ড পার্টি জেস ফ্রেমওয়ার্ক ইউজ না করি, লাইক আমরা রিয়াক্ট অথবা যদি ভিউ ইউজ না করি, সেক্ষেত্রে আমরা যদি লারাভেলের বিল্ট ইন ভিউ পার্টটা ইউজ করি, সেক্ষেত্রে ব্লেড ইঞ্জিন সম্পর্কে তার আইডিয়া থাকা দরকার। ব্লেড ইঞ্জিনটাকে কিভাবে সে ইউজ করে পাওয়ারফুলি ইউজ করে সে অনেক পাওয়ারফুল অ্যাপ্লিকেশন বানাইতে পারবে, এই জিনিসটা তার জানা থাকা দরকার। পাশাপাশি লারাভেলের যেই ডিফল্ট ভ্যালিডেশন সিস্টেম, এরপর দিয়ে হচ্ছে আপনার লারাভেল দিয়ে হচ্ছে তাকে খুব ফাস্টার এপিআই আমরা ডেভেলপ করতে পারি, রেস্ট এপিআই, এই সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। পাশাপাশি যদি একটু আহ এটা আমি যেটা বললাম, এটা হলো বেসিক জিনিস, কিন্তু যারা হচ্ছে এক্সপেরিয়েন্সড, যারা হচ্ছে অলরেডি 2 ইয়ার্স 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স হচ্ছে অলরেডি লারাভেল নিয়ে কাজ করতেছে, তারা শুধু এগুলো জানলে হবে না। তাদেরকে হচ্ছে চলে যাইতে হবে ইউনিট টেস্টিং, এরপরে হচ্ছে আপনার ডেভঅপস এরও কিছু জিনিস তার আইডিয়া থাকতে হবে। কারণ হচ্ছে যখন আমরা একটা বড় অ্যাপ্লিকেশন বানাই, সেক্ষেত্রে হচ্ছে ডেটাবেজ ডেটাবেজের পাশাপাশি হচ্ছে সার্ভারের ইস্যু গুলো, অনেক বিষয়ে ডিপেন্ডেন্সি থাকে। তো তাকে আমরা এটাকে বলি আপনার টেস্টিং তাকে জানতে হবে, টেস্ট ডিপেন্ড ডেভেলপমেন্ট যেটা আমরা বলি টিডিডি। পাশাপাশি হচ্ছে তাকে ডেভঅপস এর বিষয়গুলো জানতে হবে, সার্ভারে কিভাবে ডিপ্লয় করা যায়, অটো ডিপ্লয়মেন্ট কিভাবে করা যায়, কিংবা থার্ড পার্টি বিভিন্ন ডেপ্লয়মেন্ট যেই ইয়েগুলো আছে, যেমন গিট হাব অ্যাকশন কিংবা গিটলেব অ্যাকশন, কিংবা থার্ড পার্টি কোনো যদি সে ডেভঅপস এর কোনো টুলস ইউজ করতে চায়, সিআইসিডি, এই জিনিসগুলো তাকে জানতে হবে। এটা হচ্ছে এক্সপার্টদের জন্য। বুঝছেন? ঠিক আছে, আই হোপ থ্যাংক ইউ তিনি সো মাচ এটা মনে হয় আমাদের জয়দীপ দেবনাথ ভাই আস্ক করছিলেন, আই হোপ উনি আনসারটা পাইছেন। জি জি অবশ্যই। এন্ড উইথ দ্যাট বিং সেড, আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা যেহেতু ইন্টারভিউ এবং টেক অ্যাসেসমেন্ট পুরোটুকুই আমরা জানতে চাচ্ছি, এগুলো সবগুলো টিপস এর জি ব্যাপারে জানতে চাচ্ছি। আমাদের যদি কারোর একদম বিগিনার লেভেল থেকেও প্রশ্ন থাকে বা যে কোনো খুঁটিনাটি লারাভেল ডেভেলপারদের জন্য রিলেটেড কোনো প্রশ্ন, তাদের জাস্ট ইন্টারভিউ প্রসেসটা নিয়ে, অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট উইথ আস, বিকজ এখানে যদি আপনি কমেন্ট করেন, মোস্ট ডেফিনেটলি আপনি ইনস্ট্যান্টলি সেটার অ্যান্সার সেখানে পেয়ে যাচ্ছেন। এন্ড উইথ দ্যাট বিং সেড, আমরা আমাদের জাস্ট রেগুলার প্রশ্ন এখানে চলে আসছি, যে জি যখন আমরা টেকনিক্যাল ইন্টারভিউ নিয়ে কথা বলি, সাধারণত যেটা দেখি, এটা খুবই বলবো যে খুবই কমন একটা ব্যাপার। আমরা অনেকেই আছি, আমরা অনেক ঘাবড়িয়ে যাই যখন একটা টেকনিক্যাল প্রশ্ন আমরা পাই, বিকজ যখন সফট স্কিল বেস কোয়েশ্চেন আসে, তখন ওটা একটু বানিয়ে বলা যায় যে আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটিস কি কি আছে, আহ, এই জিনিসগুলো একটু হলেও আমরা বানিয়ে অ্যাকচুয়ালি অ্যান্সার দিতে পারি। বাট হোয়াট অ্যাবাউট যে যখন কোনো টেকনিক্যাল প্রশ্ন করা হয়, আমরা লেটস সে কোনো একটা প্রশ্নের উত্তর জানি না, কোডিং টেস্ট, লাইক কোডিং টেস্ট। জি জি, ইন দ্যাট কেস তখন আমি কিভাবে কাম থাকবো, কনফিডেন্ট থাকবো, এবং উত্তর যদি না জানি, ইন দ্যাট কেস আমি কি করতে পারি, তখন আমার অ্যান্সারটা আচ্ছা, কিরকম হওয়া উচিত?
আচ্ছা, ওকে। আহ এটা আনসার তো দিবেন আপনি পরে, তার আগে আপনাকে ইন্টারভিউতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি আছে। লাইক, যারা এখন স্টুডেন্ট আছেন তারা হচ্ছে, আমি বলবো যে বিভিন্ন জায়গায় হচ্ছে সময় নষ্ট না করে, কিছুক্ষণ আগে আমি একটা লাইভে হচ্ছে সুমিত ভাইয়ের কথা শুনতেছিলাম, ঠিক আছে? তো ওখানে উনি খুব মজার একটা কথা বলছিল যে একটা সময় আমরা হচ্ছে, আমরা যখন ক্যারিয়ার শুরু করি আমরা শুধু ডকুমেন্টেশন করতে পারতাম, এর বাইরে আমাদের কাছে খুব একটা বেশি রিসোর্স ছিল না। তাও এখন ডকুমেন্টেশন গুলো যত সুন্দর সাজানো থাকে, এইভাবে এত সুন্দর সাজানো তখন ছিল না। জাস্ট টেক্সট বেসড ডকুমেন্টেশন আমরা পড়ে 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 এবং হচ্ছে অনেক জায়গায় ঠেকে ঠেকে আমরা শিখতাম। এখনকার সময় যেটা হয়েছে, মোটামুটি আপনি যে কোনো প্রবলেম বলেন, যে কোনো ইস্যু বলেন, আপনি দেখবেন যে সলিউশন অলরেডি সুন্দরভাবে করা আছে। কোথাও আপনি হচ্ছে গুগলে সার্চ করলে পাবেন, আপনি দেখবেন যে এটা নিয়ে হিউজ ভিডিও টিউটোরিয়াল আছে, প্লাস হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। এর বাইরে নতুন করে চ্যাট জিপিটি আছে। তো আপনি যে কোনো ইস্যু পাই, মানে আমরা যেভাবে ইয়ে করতে পারছি। তো এখন কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো নিচ্ছেন কিনা, এটা হলো ফ্যাক্ট। তো সুমিতের সাথে আমি একমত ছিলাম যে আপনি যদি আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম কিংবা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় আমরা যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো বলি, সেখানে আপনি কি ধরনের জিনিস চাচ্ছেন সেটা আপনাকে দিবে। ইভেন লাইক টিকটক, আপনি যদি হচ্ছে ওখানে লাইক দিয়ে রাখেন হচ্ছে হলিউড বলিউড, তাহলে আপনার হলিউড বলিউডে দেখাবে। আপনি যদি ওখানে টেকনোলজি নিয়ে আহ ইয়ে দিয়ে রাখেন, তাহলে সেটাই আপনি দেখতে পারবেন। সো আমরা যদি কোডিং অ্যাসেসমেন্ট বা টেকনিক্যাল অ্যাসেসমেন্টে যদি ভালো করতে চাই, এটার জন্য প্রস্তুতি কিন্তু আগ থেকে নিতে হবে। আপনি তখন কিন্তু পারবেন না। কিভাবে নেবেন আপনি? সেটা হচ্ছে এই যে বললাম যে আপনি যেখানে আপনার সোশ্যাল নেটওয়ার্ক গুলো আছে এখন থেকে, যারা আছেন ওদের উদ্দেশ্য বলবো, আপনি কোথায় কোথায় লাইক দিচ্ছেন আজকে, যে আপনার ফেসবুকে সবগুলো লাইক চেঞ্জ করে ফেলেন। আপনি কোনো হলিউড বলিউড নায়িকারে ইয়ে দিয়ে লাইক দিলেন, ওর ছবি আপনার কাছে আসবে, এর বেশি কিছু আসবে না। কিন্তু আপনি যদি প্রোগ্রামিং গ্রুপ গুলোতে জয়েন করেন, প্রোগ্রামিং পেজ গুলোতে জয়েন করেন, বিভিন্ন যারা হচ্ছে প্রোগ্রামিং বিষয় নিয়ে কথা বলে তাদের বিষয় নিয়ে যদি জয়েন করেন, তাহলে আপনি সেই জিনিসগুলোই দেখতে পাবেন। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, আহ এরপরে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং বিভিন্ন ইয়ে আছে, আপনার সাইট আছে, যেমন হ্যাকার র্যাঙ্ক, যেগুলো হচ্ছে আমরা কোড কোড সলভিং ইস্যুগুলো, মানে ইয়ে বলি, আমরা প্রোফাইল বলি, যে আপনি এখানে কিভাবে কি পরিমাণ হচ্ছে কোড সলভ করতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি অ্যাজ এ স্টুডেন্ট লাইফেই হচ্ছে এগুলো শুরু করেন, তাহলে আপনাকে যখন কোডিং অ্যাসেসমেন্টে কোনো একটা প্রবলেম দেওয়া হবে, আপনি ইজিলি সেটা সলভ করতে পারবেন। যদি আপনার আগ থেকে প্র্যাকটিসটা না থাকে, অ্যাকচুয়ালি তখন আপনি খুব সহজ একটা প্রবলেম দিলেও আপনি সেটা সলিউশন করতে পারবেন না। তো এইটার জন্য আপনাকে প্রস্তুতিটা আসলে আগেই নিতে হবে। আপনি দেখেন, আহ আমরা 4 বছর অনার্স করি, তার আগে আরো 12 বছর হচ্ছে আমরা মেট্রিক ইন্টারমিডিয়েট জন্য পড়াশোনা করি। কেন করি বলুন তো? একটা ভালো জব পাওয়ার জন্য, তাই না? তাইলে আমরা মোটামুটি ভাবে একজন নিউ কামার জবে আসার জন্য অলরেডি 16 বছর হচ্ছে সে প্রস্তুতি নিয়ে আসছে। তার সাথে যদি সে অন্তত আরো 6 মাস যদি হচ্ছে রিয়েল প্রোগ্রামিং বা রিয়েল ইন্ডাস্ট্রির সাথে যদি খাপ খাওয়ার জন্য একটু প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু তাকে কোনো ইন্টারভিউই তাকে মানে আটকাইতে পারবে না। সে যদি হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায়, যখন তারা সেকেন্ড সেমিস্টার পার হয়, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে যায়, যদি কিছু কিছু সময় সে হচ্ছে বিভিন্ন প্রবলেম সলভিং কন্টেস্ট গুলো আছে, ঠিক আছে, একদম আমি বলি না যে সবাইকে ইউনিভার্সিটি লেভেলে যায় বিভিন্ন কন্টেস্টে যা অংশগ্রহণ করতে হবে, এটা দরকার নেই। আপনি মিনিমাম অনলাইনে, যে আপনি হ্যাকার র্যাঙ্ক আছে অথবা হচ্ছে লিড কোড আছে, আপনি ওখানে 100 200 300 যে যতটুকু সম্ভব আপনি এই প্রবলেম গুলো সলভ করেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি বলে রাখি, একটু এটা আগে বলতে ভুলে গেছি। আমরা কিন্তু এটাও আমাদের কোশ্চেন থাকে যে আপনি হ্যাকার র্যাঙ্ক অথবা কোথাও আপনি হচ্ছে প্রবলেম সলভিং করছেন কিনা, ট্রাই করছেন কিনা, করলে কতটা করছেন। মানে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি ট্রাই করছেন কিনা। আপনি ট্রাই করছেন, ফেল করলেও সমস্যা নেই, তার মানে আপনি করছেন, আপনি জানেন যে এরকম প্রবলেম গুলো নিয়ে সলভ করা যায়। তো ওই জিনিসগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আপনার কিন্তু যে কোনো টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মানে পার হওয়াটা খুবই ইজি। আর যদি আমি বলি, একদম আপনি যখন অ্যাসেসমেন্টে বসে যাবেন তখন আপনি কি করবেন? লাইক, আপনি একটা প্রবলেম আপনাকে দেওয়া হলো, আপনি সেটা পারতেছেন না বা ইয়ে করতে পারতেছেন না, আপনি যেই আপনার যে ইন্টারভিউয়ার তাকে একদম স্ট্রেট বলেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে বুঝাই দেন। ইভেন
আমরা যেটা করে থাকি, আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়েছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে ছিলাম। আমরা বাইরে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করি, তাদের জন্য আমরা বিভিন্ন সময় হায়ার করি। তো আমরা যেটা দেখি, যারা ইন্টারভিউ বোর্ডে সাধারণত টেকনিক্যাল অ্যাসেসমেন্ট যারা করে ওরা খুবই হেল্পফুল হয়। আপনি যদি ওদেরকে বলেন যে ভাই আমি এটা বুঝতেছি না, ওরা শুধু আপনাকে কোড করে দিবে না, আর বাকি সব করে দিবে, আপনাকে হেল্প করবে যে আপনি কিভাবে একটা আহ যেমন এখন অনেকেই হচ্ছে আমাদের দেশে হচ্ছে অনেকেই হচ্ছে রিমোট জব গুলো পেতে চায়, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে একটা আমরা অনেক সময় ভয়ে হচ্ছে আমার ইন্টারভিউকে জিজ্ঞেস করি না। একটা জিনিস আপনি হয়তো এক্সেল আনসারটা জানেন না, কিন্তু আপনি যখন তার সাথে আলোচনা করবেন যদি আপনার ডিপনেস থাকে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার ইন্টারভিউর আপনি আপনি হয়তো ফুল ইয়েটা করতে পারলেন না, মানে প্রবলেমটা সলভ করতে পারলেন না, কিন্তু এখানে প্রবলেম সলভ না করতে পারলেও সমস্যা নেই। এখানে দুইটা জিনিস দেখা হয়, একটা হচ্ছে সে প্রবলেমটা বুঝতে পারলো কিনা, এটা হচ্ছে প্রথম কথা, যে আপনি প্রবলেমটা বুঝতে পারলেন কিনা। সেকেন্ডলি হচ্ছে আপনার প্রবলেমটা সলভ করা আপনার অ্যাপ্রোচটা কি, অ্যাপ্রোচটা সঠিক হয় কিনা। যদি আপনি প্রবলেমটা বুঝতে পারেন এবং অ্যাপ্রোচটা সঠিক ওয়ে হয়, তাহলে আপনি প্রবলেম সলভ না হইলেও কোনো সমস্যা নেই, আপনি পাস করে গেছেন। কিন্তু আপনি প্রবলেমটা বুঝতে পারেন নাই, আপনি কোনো কারণে কোনোভাবে মিলে গেছে, তাহলে কিন্তু হবে না। কারণ আপনাকে টেকনিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার বুঝিয়ে দিতে হবে যে আপনি এটা কেন করলেন, এটা না করে অন্য কিছু তো করা যেত, কেন আপনি ওটা করলেন না। ঠিক আছে? এটা যেমন আমি বলি, আমরা অনেক ধরনের লুপ ইউজ করি, তাই না? কিন্তু এই লুপগুলোর কিছু ইউজ কেস আছে, যদিও একই লুপ দিয়ে সব কাজ করা যায়, কিন্তু লুপগুলো মানে বিভিন্ন লুপ হওয়ার পিছনে কিছু ইউজ কেস অবশ্যই আছে, না হলে এতগুলো লুপ হইতো না। তাহলে আপনি এখানে পর লুপ ইউজ না করে পলিশ কেন করলেন, পর লুপ করলে কি হইতো, এগুলো কিন্তু আপনাকে প্রশ্ন করবে। সো মানে টেকনিক্যাল অ্যাসেসমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রশ্নটা বোঝা এবং আপনি সঠিক অ্যাপ্রোচে আগান। এটার জন্য আপনি আপনার ইন্টারভিউর সাথে আলাপ করেন যে আমি তো এইভাবে চিন্তা করতেছি, তুমি কি মনে করো। সে আপনাকে হেল্প করবে, সে আপনাকে কিছু হিন্টস দিবে। ইভেন তারা বলে যে তুমি সাধারণত টেকনিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনি গুগলকে অ্যাক্সেস করতে পারেন, গুগল সার্চ থেকে শুরু করে সবই অ্যাক্সেস করতে পারেন। যদিও এখনকার সময় হচ্ছে চ্যাট জিপিটি অ্যাক্সেস করতে দেয় না, কারণ ওখানে তো প্রবলেমটা পুরো সলভে দিয়ে দেয়। যার কারণে কোনো ধরনের চ্যাট জিপিটি অ্যাক্সেস ছাড়া আপনি অন্যান্য অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন নর্মালি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আই হোপ আপনি বুঝতে পারছেন বিষয়টা এবং আমাদের অডিয়েন্সরা বুঝতে পারছে। মোস্ট ডেফিনেটলি আমাদের অডিয়েন্স থেকে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, এবং এই প্রশ্নটা তো আমরা সোফার আপনি বলে দিয়েছেন অনেকবারই, আমরা বেশ কিছু ভুল নিয়ে আলোচনা করেছি যে লারাভেল ডেভেলপাররা সাধারণত একটা ইন্টারভিউ বোর্ডে কি কি ভুল করে থাকে। তো এটা আপনি আপনার মতন করে বলতে পারেন যে from your experience what are some common mistakes or pitfalls that Laravel developers tend to make during interviews or technical assessment? তারা সাধারণত কি কি ভুল করে থাকে, কারণ ভুলগুলো থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি শিখতে পারি যাতে আমরা এই ভুলগুলো আর না করি। তো আপনার কাছে এরকম কি মেজর মিস্টেক মনে হয় যে লারাভেল ডেভেলপাররা ইন্টারভিউ বোর্ডে ভুল করে? আচ্ছা, ওকে। প্রথম হচ্ছে যে ভুলগুলো করে থাকে, ঠিক আছে, সেই ভুলগুলো মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে বলবো যে ভুলগুলো ওরা করে থাকে, প্রথম হচ্ছে ওভার স্মার্ট। সে প্রবলেমটা সলভ করতে পারে নাই, ঠিক আছে, বুঝতেছে না, কিন্তু সেটা ইন্টারভিউয়ারকে বুঝাইতে চায় না, সেইটাকে পাশ করতে চায় বা ইয়ে করতে চায়, তো এটা করা যাবে না। কারণ ভাই এই ইন্টারভিউয়ার যেই হোক, সে অলরেডি আপনার থেকে বেটার যোগ্য বলেই আপনার অপোজিট চেয়ারে বসে আছে, এটা বুঝতে হবে। তো তার সাথে আসলে ওভার স্মার্ট সাজার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা অনেকেই করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে ভুলগুলো করে থাকে, কিন্তু আপনাকে যেটা বললাম, যে সে প্রশ্নটা না বুঝেই মানে দেখা গেছে সে তাকে যে প্রবলেমটা বলা হইলো সে পুরোটা না বুঝে কোডিং এ বসে গেছে, কোডিং শুরু করছে। এটা একটা ভুল, এটা করা যাবে না। তাকে আগে প্রবলেমটা বুঝতে হবে, বুঝে যেটা তার ইন্টারভিউ থাকবে তার কাছে হচ্ছে প্রবলেমের যে সলভটা সে চিন্তা করছে, এটা তার আগে হচ্ছে ইন্টারভিউয়ারের সাথে আলোচনা করা উচিত। এটা অনেকেই করে না। অনেকে কি করে, যে অনেকে চিন্তা করে যে আমি যদি ওনার সাথে আলোচনা করি আমাকে মনে হয় মাইনাস হবে, বিষয় আসলে এমন না। আপনি প্রবলেমটা পাইলেন, আপনি বুঝলেন, পুরোটাই বুঝে আপনি একটা প্ল্যান করলেন, একটা তো ছক আঁকলেন যে আমি এইভাবে প্রবলেমটা সলভ করবো। আপনি ইন্টারভিউয়ের সাথে একবার আলাপ করেন যে আমি এই প্রবলেমটা মনে হয়েছে যে এই প্রবলেম, আমি যদি এইভাবে এইভাবে করি তাহলে এটা আশা করা যে সলভ হবে, তুমি কি মনে করো। ঠিক আছে? আমার মনে হয় 99% ইন্টারভিউ আপনাকে এখানে হেল্প করবে। যদি ইনকেস আপনার ছোটখাটো কোনো ভুলও থাকে, সে আপনাকে ধরাই দিবে। তো অনেকেই এই কাজটা করে না, এটা একটা বড় ধরনের ভুল। সো ওভার স্মার্ট হওয়া যাবে না। সেকেন্ডলি হচ্ছে যে কোনো প্রশ্ন পাইলে, বিশেষ করে টেকনিক্যাল অ্যাসেসমেন্টে হচ্ছে শুরুতেই হচ্ছে না বুঝে আনসার করা যাবে না। তৃতীয়ত, যে সে একটা ভেরিয়েবল নেম লেখে, এবিসি লেখে,
মানে রিলেভেন্ট ভেরিয়েবল নেম লেখা, এটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ইন্টারভিউয়ার কিন্তু তার পুরো কোডের দিকে এইভাবে তাকায় আছে যে সে কি লিখতেছে। তো তার প্রত্যেকটা ওয়ার্ড এখানে গুরুত্বপূর্ণ। সে একটা ভেরিয়েবল নাম দিল, খুব সুন্দর একটা নাম দিল, ঠিক আছে, যদি লাভ হবে না যদি না সেটা হচ্ছে রিলেভেন্ট। অর্থাৎ আমরা যেটা বলি হচ্ছে এখানে এটাকে বলা হয়েছে যে আপনার কোড এমন ভাবে লিখবেন যাতে অন্যজন আপনার এই কোডটা দেখার পরে কোনো ডকুমেন্টেশন বা কোনো কমেন্টস পড়া ছাড়াই যদি আপনার কোডটা সে বুঝতে পারে, ঠিক আছে। যেমন আপনি আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনাকে বললো হলো আপনি এইজ ক্যালকুলেশন একটা ক্যালকুলেটর বানাচ্ছেন, ঠিক আছে। আপনি এইজের জায়গায় লিখছেন যে এবিসি, মানে ভেরিয়েবল এইজ, আপনি একটা ভেরিয়েবল নেবেন, আপনি সেখানে এবিসি নিলেন, আসলে এটা কেউ দেখে বুঝতে পারবে না, তাকে বুঝতে হবে। কিন্তু আপনি শুরুতে জানেন যে হ্যাঁ এইজ এইজ ইকুয়াল টু 27, ঠিক আছে, তাহলে কিন্তু যে কেউই বুঝতে পারবে যে এখানে একজন মানুষের এইজ নেওয়া হয়েছে ভেরিয়েবলে, যার ভ্যালু হচ্ছে 27, তাই না? তো এখানে কোডটা হচ্ছে হিউম্যান রিডেবল হইতে হবে, ঠিক আছে। এটা অনেকেই ভুল করে যে সে ফাস্ট আগানোর জন্য খুবই সংক্ষেপে হচ্ছে ভেরিয়েবলের নাম লিখে ফেলে। আহ এরপরে দিয়ে হচ্ছে সম্ভব হইলে কমেন্টস করা, এটা অনেকেই করে না। এই মোটামুটি আর কি হচ্ছে টেকনিক্যাল মানে অ্যাসেসমেন্টের সময় এই ভুলগুলো আমার কাছে মনে হয় অনেকেই করে আর কি। এগুলো অ্যাভয়েড করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি আমাদের কমেন্ট সেকশন থেকে। হাউ শুড আ ক্যান্ডিডেট অ্যাপ্রোচ রাইটিং ইউনিট টেস্টস এন্ড ফিচার টেস্টস ইন লারাভেল? সো এটা আপনি প্লিজ একটু যদি ডিটেইলস আচ্ছা, এটা আমি একটু আগে উল্লেখ করছিলাম। সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে সিনিয়র হয়ে যাবেন, লাইক আমরা যখন হচ্ছে 3 ইয়ার্স প্লাস, একজন লারাবেল ডেভেলপার 3 ইয়ার্স 4 ইয়ার্স প্লাস যখন লারাবেল ডেভেলপার আমরা হায়ার করতে চাই, তখন কিন্তু তার জন্য হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বা টিডিডি মাস্ট। তাকে হচ্ছে, এখন আপনি বলতে পারেন আমাদের দেশের কালচার অনুসারে হচ্ছে টেস্ট কোড লেখা হয় না, কারণ আমাদের দেশের সাধারণত প্রজেক্ট গুলোতে টেস্ট কোড লেখার মতো বাজেট সময় কোনোটাই থাকে না। বাট আপনি যদি নিজের ক্যারিয়ার করতে চান, আপনাকে প্রজেক্টের বাইরে এসে নিজের প্রয়োজনে আপনাকে টেস্ট কোড লিখতে হবে, টেস্ট কোড প্র্যাকটিস করতে হবে। এটা কিভাবে কাজ করে, কিভাবে টেস্ট কোড লেখা যায়, এই জিনিসগুলো জানতে হবে। সহজ কথায় আপনি উইদাউট মানে টেস্টিং আপনি আসলে সিনিয়র হইতে পারবেন না। মানে সিনিয়র ডেভেলপারের জন্য টেস্টিংটা ফলস, এটা কোনো ছাড় নাই, ঠিক আছে। আপনি লারাভেলের সাথে হচ্ছে বিল্ট ইন বেশ কিছু এখন টুলস অলরেডি আছে টেস্টিং এর জন্য, যেমন হচ্ছে ইউনিট টেস্টিং, ফিচার টেস্টিং। এরপরে হচ্ছে আপনার একটা মজার ইয়ে আছে লারাভেলের, লারাভেল ডাস্ক, যেটা দিয়ে আপনি হচ্ছে ব্রাউজার টেস্টিং করতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি জানা খুবই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু আজকে ইন ডিটেইলস আলোচনা করছি ইন্টারভিউ প্রসেসটা নিয়ে এবং এট দ্য সেম টাইম কিভাবে আমরা কাম থাকবো, কনফিডেন্ট থাকবো, কিভাবে আমরা অ্যান্সার দিব, এর পাশাপাশি আমরা দেখি যে ডিউরিং অ্যান ইন্টারভিউ সাধারণত লারাভেল ডেভেলপার্স যারা আছে তারা কিন্তু তাদের নিজেদের পার্সোনাল প্রজেক্টস গুলো শো করতে পারে। সো এই নিয়ে আপনার কি মতামত, যে হোয়াট আর ইউর থটস অন শোকেসিং পার্সোনাল প্রজেক্টস ইন অ্যান ইন্টারভিউ? আচ্ছা, যারা একদম নিউ কামার তারা হচ্ছে পার্সোনাল প্রজেক্ট গুলো শো করাটা উচিত, এবং তার বেস্ট প্রজেক্টটাই শো করা উচিত, ঠিক আছে। যেখানে আহ, আমরা এখন যেটা করে থাকি যে ঠিক আছে, আমি আহ, দেখা গেছে সে তার ভার্সিটির ইয়াতে সেমিস্টার ফাইনালে তার যেই প্রজেক্ট থাকে সেখানে সে একটা প্রজেক্ট করলো, ওই প্রজেক্ট এনে দেখাই দিল, ঠিক আছে। আসলে এটা না করে যদি সে রিয়েল একটা প্রজেক্ট করে, যে একদম মানে রিয়েল একটা প্রবলেম নিয়ে, সে যেটাই করুক, একটা রিয়েল প্রবলেম নিয়ে যদি সে একটা প্রজেক্ট নিজে নিজে করে এবং সেটা তার গিটহাবে দিয়ে রাখে, তার প্রোফাইলে দিয়ে রাখে, এবং সে যখন সেটা প্রেজেন্ট করে, মানে তার বেস্ট কাজ হিসেবে সে যদি ওইটাকে কারণ হচ্ছে একজন নিউ কামার তো আর সে কোনো এক্সিস্টিং প্রজেক্ট পাবে না, এটি স্বাভাবিক। তো সে, এটা খুবই গুরুত্বপূর্ণ সে একটা প্রজেক্ট মানে যদি সে দেখাইতে পারে, কারণ ওই প্রজেক্ট করতে গেলে তাকে আসলে অনেক কিছু ছোট ছোট জিনিস শিখা হয়ে যায়। মোস্ট ডেফিনেটলি। আমরা আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন এখানে নিয়ে নিচ্ছি, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। অ্যাজ এন এক্সপিরিয়েন্স প্রফেশনাল ইন দ্য ইন্ডাস্ট্রি, আপনি যেহেতু এক্সপিরিয়েন্সড একজন প্রফেশনাল, এই পার্টিকুলার ফিল্ডে আছেন বেশ কিছু বছর ধরে, ক্যান ইউ শেয়ার ইউর থটস অন দ্য ফিউচার অফ লারাভেল and how developers can stay up to date with the latest trends and best practices? কারণ আমরা তো জানি যে লারাভেল যেহেতু একটা টোটালি টেকনিক্যাল সাবজেক্ট এন্ড টেকনোলজি এভরি সিঙ্গেল ডে ইভলভ হচ্ছে, মান্থ বাই ইয়ার না, একদম এভরি সিঙ্গেল ডে। So most definitely.
এই কথা যদি আমরা চিন্তা করি তাহলে ইন দ্য ফিউচার একজন যে লারাভেল ডেভেলপার সে কিভাবে কিভাবে নিজেকে এই লেটেস্ট ট্রেন্ড এবং প্র্যাকটিসের সাথে সে জাস্ট অন ট্রেন্ড থাকতে পারে, এই নিয়ে আপনার কি অ্যাডভাইস থাকবে? ওকে, ভেরি নাইস কোয়েশ্চেন। জয়দীপ ব্যাস অনেকগুলো কোশ্চেন করছেন, ভালো। উনি খুব মোটামুটি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতেছেন, ভেরি নাইস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি বলি লারাভেলের ভবিষ্যৎ, ঠিক আছে, আসলে এটা আহ বলার অপেক্ষা উম, মানে বলার কিছু নেই যে লারাভেলের ভবিষ্যৎ কি হতে পারে। কারণ কোন টেকনোলজিরই আপনি ভবিষ্যৎ আসলে এইভাবে বলতে পারবেন না। বিশেষ করে আমাদের টেক ওয়ার্ল্ডে যে জিনিস, যে কোনো জিনিস যে কোনো সময় অ্যাবসলিউট হয়ে যেতে পারে, বাট ফর দ্য লারাভেল এই জায়গাটা আমি মনে করি হচ্ছে একটু কনফিডেন্ট পাচ্ছি। কেন পাচ্ছি আপনাকে বলি। আহ আমি ক্যারিয়ার শুরু করি 2008-এ। তখন হচ্ছে পিএইচপি অলরেডি শেষ, কিছু নতুন ফ্রেমওয়ার্ক আসছে, সেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, ওগুলো খুবই হাই, ঠিক আছে। মানে পিএসপি নাই, পিএসপি ডেট। তখন থেকে আমরা পিএসপি ডেটটা শুনি আর কি, 2008-এর কথা বলতেছি। এইভাবে 2008 থেকে এখন 2024, অলমোস্ট কত, 16 বছর হয়ে গেল না? 16 বছরে কিন্তু আমি ওই এইটাই শুনে আসতেছি, পিএসপি ডেট। তো যেহেতু লারাবেল পিএসপি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে একটা ফ্রেমওয়ার্ক, তো পিএসপি ডেট হলে লারাবেলও ডেট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু গত 16 বছরে হয় নাই, তো এখানে হওয়ার সম্ভাবনা নাই, বরঞ্চ পিএসপি এখন আগের চেয়ে অনেক বেশি স্ট্রং অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। কেন আপনাকে বলি। আহ গত বছর পিএসপি যখন গত বছর না, গত বছর না, সরি, আরো 2 বছর আগে যখন পিএসপি 8টা রিলিজ হইলো, তখন আসলে পিএসপির ইকোসিস্টেমে হিউজ একটা চেঞ্জ আসলো। টোটাল ল্যাঙ্গুয়েজের যে মানে স্ট্রং, মানে হিউজ আপগ্রেড হইলো। পাশাপাশি আমরা যখন লারাবেলে কাজ শুরু করি, লারাবেল 3-4 এর কথা বলি, ঠিক আছে, সেটার সাথে আজকে লারাবেলের কোনো মিল নেই। এবং লারাবেল যেটা করে, প্রতিনিয়ত তাকে মানে ট্রেনটা ধরে রাখার জন্য, তার স্ট্রং স্ট্রং মানে বজায় রাখার জন্য প্রতিনিয়ত লারাবেল আপডেট দিতে থাকে। এবং হচ্ছে প্রতি বছরে লারাবেল একটা মেজর আপডেট দেয় তার ভার্সনে, লাস্ট 5-6 বছর ধরে আপনি জানেন। যেমন এখন লারাবেল 11 চলতেছে, কিছুদিন লারাবেল 12 আসবে। তো মানে লারাবেল মানে নিয়ার ফিউচারে লারাবেল মানে লারাবেলের ফিউচার নিয়ে হচ্ছে চিন্তা করার কিছু নাই। দ্বিতীয়ত যদি বলেন আমাদের দেশের যে কথা, যদি বলেন জব মার্কেটের কথা, যদি বলেন, কারণ আপনি তো যাই করেন না কেন জব মার্কেটের জন্যই তো করতেছেন, তাই না? জব পাওয়ার জন্য বা জব দেওয়ার জন্য বা যাই করেন বিজনেস করার জন্য, আপনি বিজনেস করতে হলে তো কোনো একটা টেকনোলজি নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেখানে আপনার ডেভেলপার দরকার। দুই ক্ষেত্রে আমি মনে করি লারাভেল ইজ বেস্ট। কেন বেস্ট আপনাকে বলি। সেটা হচ্ছে, আমাদের দেশে যে যতগুলো আইটি কোম্পানি আছে, অলমোস্ট 90% প্লাস হচ্ছে লারাভেল বেস্ট, 90%। এখন আপনি বলতে পারেন আপনি 90% কেন বলছেন। যেগুলো মানে কোনো কিছু মানে অন্য টেকনোলজি নিয়ে কাজ করলেও তাদের লারাভেলের ছোট হলে একটা টিম থাকে, তারা অন্য একটা পুরো ইয়ে করে। মানে আমাদের বর্তমান বাংলাদেশের 90% কোম্পানি লারাভেল ইউজ করেই, ঠিক আছে। হ্যাঁ, বেশ কিছু ওয়ার্ডপ্রেস আছে, বাট লারাভেল মোটামুটি 90% কোম্পানি লারাভেল ইউজ করে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার মনে হয় যেটা আর কি। তো যার কারণে লারাভেলে জবের হিউজ একটা আহ সুযোগ আছে। এখন অনেকে বলতে পারে ভাই মার্ন মার্ন তো হচ্ছে আসলে আমাদের এখন যেই রিয়াক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, আপনি ব্যাক এন্ডে লারাভেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ নোড জেস সবাই হয়তো ওইভাবে অ্যাকসেপ্ট করে না, অনেক কোম্পানি নোড জেস অ্যাকসেপ্ট করে না। সেখানে আপনি ফ্রন্ট এন্ডে রিয়াক্ট করেন, ব্যাক এন্ডে আপনি লারাভেল দিয়ে প্রচুর কোম্পানি কাজ করে, প্রচুর। ইভেন আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটেও বলেন, লারাভেলের মানে জবের মানে হিউজ অপরচুনিটি আছে। তো মানে নিয়ার ফিউচারে হচ্ছে লারাভেলের ইয়ে নিয়ে কোনো সমস্যা নেই, মানে ফিউচার নিয়ে কোনো সমস্যা নেই। উনি আরেকটা জিনিস বলছিল, যেটা হচ্ছে লেটেস্ট ট্রেন্ড লারাভেল বা বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, যে লারাভেলের যে লেটেস্ট ইয়েগুলো রিলিজ হয়, ভার্সন গুলো রিলিজ হয়, অবশ্যই সাথে সাথে নিজেকেও আপনার এক্সিস্টিং অ্যাপ্লিকেশনকে হচ্ছে লেটেস্ট ভার্সনে নিয়ে আসা, লেটেস্ট হচ্ছে লারাভেল নিউজটাকে ফলো করা, ওখানে নতুন নতুন কি জিনিসগুলো আসতেছে, নতুন নতুন কি ফার্স্ট পার্টি কিংবা থার্ড পার্টি প্যাকেজ গুলো আসতেছে, সেই প্যাকেজ গুলো সম্পর্কে একটু জানা, সেগুলো প্র্যাকটিস করা। যদি এগুলো আপনি নিয়মিত করে থাকেন, তাহলে আসলে আপনি আই থিঙ্ক আপনি সময় থেকে আগায় থাকবেন সবসময়।
অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা পাচ্ছি অ্যাকচুয়ালি কমেন্ট সেকশন থেকে, এটা হচ্ছে এমনই একটা প্রশ্ন, আমি শিওর শুধুমাত্র লারাভেল ডেভেলপাররা না, যারাই ইন্টারভিউ বোর্ড ফেস করে তারাই এই প্রশ্নটা করতে চায় কিন্তু তারা করতে লজ্জা পায়। সো যেহেতু কমেন্টসে আমরা এরকম একটা প্রশ্ন পাচ্ছি, আমি একটু আপনাকে এই জিনিসটা বলছি। একজন প্রশ্ন করেছেন, প্লিজ গিভ আস টিপস অ্যাবাউট স্যালারি নেগোসিয়েশন, হাউ টু নেগোসিয়েট আ গুড স্যালারি। সো এই নিয়ে যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ওকে। প্রথমত হচ্ছে আহ যখন হচ্ছে ওই যে আমি শুরুতে একটা জিনিস বলছিলাম, একদম আমার আজকের শুরুতে একটা জিনিস বলছিলাম যে আপনি যখন একটা জবের একটা আহ আমরা জব পোস্ট দেখি, সেখানে জব পোস্টের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, তাই না? পুরো একটা ডিটেলস দেওয়া থাকে, ওরা কি চায়, কি আসল বিষয়। সেখানে আমি বলছি, সেখানে আপনাকে ডিসাইড করতে হবে এই জবের জন্য আপনি উপযুক্ত কিনা। সেখানে কিন্তু মোস্ট অফ অল জবের ক্ষেত্রে কিন্তু স্যালারি উল্লেখ থাকে, যে স্যালারি রেঞ্জ 10 থেকে 20 হাজার টাকা, 20 থেকে 50 হাজার টাকা, 1 লাখ থেকে 2 লাখ টাকা, একটা রেঞ্জ কিন্তু উল্লেখ থাকে। সো আপনাকে ডিটারমাইন যে কোম্পানি 3 বছরের যদি যদি এরকম একটা জব পোস্ট থাকে যে এই আমি ক্রাইটেরিয়া বা এই রিকোয়ারমেন্ট চাই, আমাদের মোটামুটি 3 বছর এক্সপিরিয়েন্স হইতে হবে, স্যালারি রেঞ্জ হচ্ছে সাপোজ 50 থেকে 80 হাজার টাকা। তার মানে হচ্ছে কোম্পানি এমন একজনকে চায় যার স্যালারি হচ্ছে মিনিমাম কোম্পানি 50 হাজার টাকা পর্যন্ত, মানে চাইবে 50 হাজার টাকা দেওয়ার জন্য, বাট ম্যাক্সিমাম 80 হাজার টাকার উপরে কোম্পানি দিবে না। ঠিক আছে? সো আপনি জব পোস্টটা পড়েই কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন আপনি এখানে জব করবেন কি, এইটার জন্য অ্যাপ্লাই করবেন কি করবেন না। এখন যদি এমন হয় যে আপনি নিজেকে নিজে অ্যাসেসমেন্ট করেন যে আপনি আসলে 50,000 উপযুক্ত না, তাহলে আপনাকে আসলে এখানে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। ঠিক আছে? হয়তোবা আপনি, কারণ আপনি ওখানে অ্যাপ্লাই করলে আপনি শুরুতে তো আপনার মাইন্ডসেট থাকবে এরকম যে ওখানে গেলে তো আমি 50 হাজার টাকা চাকরি চাকরি পেয়ে যাবো। অ্যাকচুয়ালি হয়তো আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে তো কোম্পানি আসলে দিবেন না। ঠিক আছে? তো প্রথমত এই পার্টটুকু আপনি ডিসাইড করতে হবে যে আপনি এটার উপযুক্ত কিনা। এরপরে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে আসবেন, যখন আপনি নেগোসিয়েশনে বসবেন, সেখানে দুইটা জিনিস। প্রথমত হচ্ছে আহ কোম্পানির স্যালারি রেঞ্জ, কোম্পানি একটা স্যালারি রেঞ্জ যদি অলরেডি দিয়ে থাকে, যাদের হচ্ছে দেওয়া থাকে তাদের ক্ষেত্রে একরকম, আর যাদের দেওয়া নাই তাদের ক্ষেত্রে আরেক রকম। যদি কোম্পানির স্যালারি রেঞ্জ থাকে যে সাপোজ 50 থেকে 80,000, কোম্পানি সেখানে চাইলো যে 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স, তার মানে হচ্ছে যদি একজন ডেভেলপার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়, কোম্পানি তাকে 80 হাজার টাকা পর্যন্ত বা আরো বেশি দিতে রাজি আছে। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনি ইন্টারভিউ অন্যান্য সবগুলো জিনিস খুব সুন্দর মতে পার করে আসছেন, পাশাপাশি কোম্পানির এনভায়রনমেন্ট আপনার পছন্দ, কারণ হচ্ছে অনেক সময় আমরা অনলি 5,000 টাকার জন্য হচ্ছে এমন একটা পরিবেশে যাই যেখানে দেখা গেছে পরবর্তীতে আমি টাকা পাবো কিনা সেটা নিয়ে মানে একটা মানে সন্দেহ ঢুকে যায়, কিংবা আমি এমন একটা জায়গায় গেলাম যে স্যালারি বেশি পাইছি কিন্তু শেখার স্কোপ নাই। আমি এমন অনেক জায়গায় চিনি যে এরকম হচ্ছে বেশি স্যালারিতে যা জয়েন করছে, এরপরে তো ওখানে শেখার কোনো স্কোপ নাই। যেমন আমাদের দেশে 3 ধরনের কোম্পানি আছে। কেউ হচ্ছে সার্ভিস বেসড, কেউ হচ্ছে প্রোডাক্ট বেসড, আর আরেকটা আমি ভুলে গেছি। সার্ভিস বেস এন্ড প্রোডাক্ট বেস। সার্ভিস বেস কোম্পানিগুলোতে যেটা হয় প্রচুর চাপ থাকে, তখন শেখার অনেক বেশি সুযোগ থাকে। আর প্রোডাক্ট বেসে যেটা হয়, প্রোডাক্ট বেস কোম্পানিতে হচ্ছে আপনাকে নির্দিষ্ট স্ট্রাকচার, নির্দিষ্ট প্রোডাক্টের বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি কি ধরনের কাজে আপনি যাবেন। সেই ক্ষেত্রে যখন প্রোডাক্ট বেস কোম্পানি অনেক বেশি টাকা দিতে পারবে, এটা ট্রু, কিন্তু সার্ভিস বেস কোম্পানি পারবে না। তো সার্ভিস বেসের সুযোগ থাকে এটা যে আপনাকে শিখার স্কোপ থাকে অনেক বেশি। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনার শিখার স্কোপ আছে বা আপনি শিখতে চান, ঠিক আছে, এটা ডিসিশন আপনাকে নিতে হবে যে আপনি আসলে কি করতে চান। সেই ক্ষেত্রে ওইটা বেস করে আপনি নেগোসিয়েশন করবেন। লাইক কোম্পানি স্যালারি অফার করলো হচ্ছে 20,000 টাকা ধরেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনি বুঝতে পারতেছেন আপনার যোগ্যতা 50,000 টাকার উপরে, আসলে এখানে নেগোসিয়েশনের কিছু নাই, এটা হবে না। ধরে নেন এটা হবে না। কেন হবে না? কারণ 20,000 টাকা যদি কেউ অফার করে, সে 50,000 টাকা কখনোই করবে না। 20,000 টাকা অফার করলে ম্যাক্সিমাম সেটা হয়তো 25,000 30,000 টাকা পর্যন্ত ওই কোম্পানি অ্যাফোর্ড করবে, এর বেশি না। কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা স্ট্রাকচার আছে, তাদের একটা যেমন হচ্ছে যদি একটা এক্সিস্টিং কোম্পানিতে যান, ওখানে 10 জন ডেভেলপার অলরেডি আছে, তাদের একটা স্যালারি স্ট্রাকচার আছে। চাইলেই কোম্পানি এখানে হায়ার মানে অনেক বেশি স্যালারি দিয়ে একজনকে হায়ার করবে না, কারণ এখানে কোম্পানির তাইলে হচ্ছে ইন্টারনাল প্রবলেম হবে। তো ওই কোম্পানির স্ট্রাকচারের বাইরে কোম্পানি চাইলেও পারবে না। সেক্ষেত্রে আপনি নিজেকে নিজে মূল্যায়ন করুন সবার আগে, যে আপনি আপনার উপযুক্ত কতটুকু। কোম্পানি চাইলেও যে 1 লাখ টাকা দিতে চায়, কিন্তু আপনি 1 লাখের উপযুক্ত না,
তাইলেও কিন্তু আপনি আসলে জয়েন করে বেশি দিন টিকতে পারবেন। তো এই নেগোসিয়েশন করার সময় আপনি যদি আপনার নিজেকে নিজে মূল্যায়ন করতে পারেন এবং দেখেন যে কোম্পানির সাথে আপনার খুব বেশি ডিফারেন্স নাই, সেক্ষেত্রে আপনি হালকা নেগোসিয়েশনে যাইতে পারেন। বাট যদি দেখেন যে ডিফারেন্স অনেক হিউজ, তাহলে আসলে নেগোসিয়েশন করে কোনো লাভ নেই। আই থিংক বুঝতে পারছেন। মোস্ট ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ এগুলো বুঝিয়ে বলার জন্য। আসলেই আমরা যখন নেগোসিয়েশন করতে যাই এবং আমরা যখন স্যালারির কথা চিন্তা করি, আপনি যেটা বললেন ইম্পর্টেন্ট, যে আমরা যদি ৫,০০০ টাকার জন্য এমন একটা এনভায়রনমেন্টে যাই যেখানে স্যালারি পাবো কিনা আদৌ জানি না এবং আমার সেখানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা পছন্দ না, তাহলে ট্রু। মোস্ট ডেফিনেটলি এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আরেকটা পার্টিকুলার প্রশ্ন পাচ্ছি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর যারা অডিয়েন্সরা আছেন, যেটা আমরা দেখেছি সো ফার আমাদের লাইভ ডিফারেন্ট সেশনস গুলোতে, তারা কিন্তু সাধারণত একদম ফ্রেশার্স হয়। এমন হচ্ছে তারা কোনো স্কিল শিখছে, হতে পারে তারা কোনো কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমরা বেশিরভাগ টাইমে এরকম পাই যারা হচ্ছে একদম এন্ট্রান্স লেভেলে তারা জব করতে যাচ্ছে কিংবা তারা ইন্টার্ন হতে যাচ্ছে। তো এখান থেকেই হচ্ছে আমি একটা প্রশ্ন এখানে একটু পাচ্ছি কমেন্ট সেকশন থেকে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। For a Laravel intern or entrance level job, what must I know and need? কি কি আমার জানতে হবে, কি কি আমার দরকার? আচ্ছা, ওকে, ভেরি নাইস কোয়েশ্চেন। আব্দুল আলিম ভাই, খুবই সুন্দর কোয়েশ্চেন করছেন। যদি হচ্ছে আপনি ইন্টার্নশিপ করতে চান, দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আপনাকে কিছু জানতে হবে না, শুধুমাত্র প্রোগ্রামিং ফান্ডামেন্টাল জানলেই হইলো যদি কেউ ইন্টার্নশিপ নেয়। ঠিক আছে? কারণ ইন্টার্নশিপ মানেই হচ্ছে আপনি ওখানে শিখবেন, যা কাজ করতে করতে শিখবেন। ঠিক আছে? যদিও অনেক জায়গায় এটা মিস ইউজ হয়, সেটা ভিন্ন কথা। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি জুনিয়র লেভেল জব, দুইটা দুই ধরনের জিনিস। আপনার ইন্টার্নশিপের জন্য আপনাকে লারাভেলের সবকিছু জানতে হবে, কোনো কিছু জানতে হবে, এটা আসলে কোনো মেক সেন্স করে না। আপনাকে জাস্ট প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো জানলেই হইলো। পাশাপাশি যদি আপনার জানা থাকে লারাভেল অলরেডি, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, নাথিং এলস। বাট যখন আপনি অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসেবে কোথাও আপনি জয়েন করতে চাইবেন, শুরুতেই আপনাকে কিছু জিনিস তখন জানতে হবে, কারণ তখন আর আপনি ইন্টার্ন না। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যেটা আপনাকে সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে লারাভেল ইকোসিস্টেম। ঠিক আছে? লারাভেল ইকোসিস্টেমটা আপনাকে বেসিক আইডিয়া জানতে হবে যে লারাভেল কিভাবে কাজ করে, লারাভেলের যেটা আমি একটু আগে বলছিলাম যে লারাভেল কোন ধরনের ডিজাইন প্যাটার্ন ইউজ করে। যে আমরা জানি লারাভেল এমবিসি ডিজাইন প্যাটার্নটা ইউজ করে, তাহলে এমবিসি কি জিনিস, এটা কিভাবে কাজ করে। লারাভেল ইলোকোয়েন্ট এজ এ ডেটাবেজ ওয়ারেম হিসেবে ইলোকোয়েন্ট ইউজ করে, সেই ইলোকোয়েন্টের হচ্ছে বেসিক জিনিসগুলো আপনাকে আইডিয়া জানতে হবে। পাশাপাশি লারাভেল যেহেতু পিএইচপি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে একটা ফ্রেমওয়ার্ক, আপনাকে পিএইচপির বেসিক অবশ্যই জানতে হবে। আমরা এমন অনেকজন পাই যারা হচ্ছে পিএইচপি কখনোই মানে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পিএইচপি কে হচ্ছে এক্সপ্লোর করে নাই। এটা করা যাবে না। অবশ্যই পিএইচপির বেসিক জানতে হবে, এবং শুধু বেসিক না, সম্ভব হলে পিএইচপির অ্যাডভান্স বিষয়গুলো যদি জানা যায়। যেমন একটু আগে আপনাকে বললাম যে যদি কেউ লারাভেল একটা প্যাকেজ বানানোর মতো চাই, সেটা ছোট্ট একটা হ্যালো ওয়ার্ল্ডই হোক, প্যাকেজ বানানোর মতো যদি কারো কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে, সে জব ইন্টারভিউতে অনেক আগায় থাকবে। সো ওই এটা করতে গেলে আপনাকে পিএইচপি অনেক কিছু জানতে হবে। সো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পিএইচপির মিনিমাম একদম বেসিক লেভেল আপনাকে জানা থাকা লাগবে। এরপরে হচ্ছে লারাভেলের যেই কিভাবে লারাভেল টোটাল ইকোসিস্টেমটা কাজ করে, এবং শুধু লারাভেল ইনস্টল জানলেই হবে না। লারাভেলের এমবিসি, আপনার ভিউ মডেল কন্ট্রোলার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো জানা থাকা ইম্পর্টেন্ট একজন জুনিয়র লেভেল ডেভেলপারের জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ইন্টার্ন লেভেলের জন্য এই ব্যাপারগুলো আমরা জেনে নিলাম। আমরা ইন্টার্নশিপ রিলেটেড আরেকটা প্রশ্ন এখানে পেয়েছি কিছুক্ষণ আগে জি, অঙ্কিতা জি। চৌধুরী থেকে। ক্যান ইউ শেয়ার সাম ইন্টার্নশিপ অপরচুনিটিস ওয়েটিং ফর লারাভেল ডেভেলপার্স? সো এরকম ইন্টার্নশিপ অপরচুনিটিস লারাভেল ডেভেলপারদের জন্য কি কি আছে? এটা কি তারা হয়তো বা পড়ছে ইউনিভার্সিটি লেভেলে, তখনই কি তারা ইন্টার্নশিপ কোনো জায়গায় অপরচুনিটি হিসেবে পেতে পারে কিনা, নাকি ওদের গ্রাজুয়েশন শেষ করতে হবে, নাকি এটা রিমোট জবস এর অপরচুনিটি আছে কিনা ইন্টার্নশিপ? তো এই নিয়ে একটু যদি আমাদেরকে একটু বিস্তারিত ভাবে বলতেন। আচ্ছা, এইটা এক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মধ্যে বিশেষ করে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার ইন্টার্নশিপ হচ্ছে ওদের কম্পালসারি ইয়ের সাথে, কোর্সের সাথে। যদি ওরকম হয় তাহলে তো খুবই বেটার।
কারণ সে তার পড়াশোনার মাঝখানে ইন্টার্নশিপটা করে ফেলতে পারলো। তাদের জন্য হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের সাথেই অ্যাটাচ হয়ে একটা ইন্টার্নশিপ করতে পারলো। একটা জিনিস এখানে একটা অনেকে মিস ইউজ করে যে একটা জায়গায় আপনার পরিচিত একজন আছে, ভাই আমার একটা ইউনিভার্সিটির জন্য, আমরা এরকম অনেক রিকোয়েস্ট পাই, এই জন্য বললাম আর কি, যে ইউনিভার্সিটির ইয়ের জন্য একটা ইন্টার্নশিপ দেখাইতে হবে, একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট দিয়ে দেন। ঠিক আছে, অথচ সেইটা না করে যদি রিয়েল ইন্টার্নশিপ কোথাও করতো, ঠিক আছে, রিয়েল ইন্টার্নশিপ করতো, তাহলে সে অনেক কিছু শিখতে পারতো। তো যেসব ইউনিভার্সিটিতে রিয়েল ইন্টার্নশিপের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের সুযোগ আছে, আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে ওই সুযোগটা নেন। আপনার যে কোনো প্রতিষ্ঠানের সাথে, ইউনিভার্সিটি থ্রু হোক, নিজের হোক, বড় ভাই হোক, যেটাই হোক, আপনাকে ইয়ে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আহ এই অপরচুনিটি গুলো আসলে সাধারণত বলে কয়ে আসে না। আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনি সাপোজ এখন থার্ড ইয়ারে আছেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে কবে কোথায় কোন ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যায়। ঠিক আছে, কিছু কিছু রিমোটও হচ্ছে ইন্টার্নশিপ করা যায়। কিছু কিছু জায়গায় হচ্ছে দেখা গেছে আপনার ইউনিভার্সিটির খুব কাছের প্রতিষ্ঠান, ঠিক আছে, আপনার ইউনিভার্সিটির খুব কাছের প্রতিষ্ঠান, আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারতেছেন, ইন্টার্নশিপও করতে পারতেছেন। যদি এমন সুযোগ পাওয়া যায়, আপনি চোখ কান খোলা রাখলে অনেক সময় পাবেন। আমরা বিভিন্ন হচ্ছে কমিউনিটির সাথে যদি এঙ্গেজমেন্ট থাকে, এই জায়গাতে আমি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজের হন না কেন, আপনি প্রোগ্রামিং কমিউনিটি গুলোর সাথে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকতে হবে। যেমন আমরা লারাবেলের জন্য লারাবেল বাংলাদেশ আছে, পিএইচপি এক্সপার্টস আছে। ঠিক আছে, এই গ্রুপগুলোতে যদি আপনি সক্রিয় থাকেন, দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এই আপনার ইন্টার্নশিপের হচ্ছে ইয়েগুলো আসে, অপরচুনিটি গুলো আসে। তো এগুলো আপনি হচ্ছে আহ ইজিলি দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে সিনিয়রদের সাথে একটু সম্পর্ক রাখা। যেমন আমাদের যে সিনিয়র ভাইরা বিভিন্ন কোম্পানিতে অলরেডি ইনভলভ আছেন, তাদের সাথে যদি, যে ভাই আপনাদের এখানে যদি কখনো ইন্টার্নশিপ হয় আমাকে বললেন, বা আসলে উনি তো খেয়াল রাখবেন আপনাকে, কিছুদিন পর পর হচ্ছে ইয়ে করে, যে ভাই আমার জন্য কিন্তু ইন্টার্নশিপের খেয়াল রাখেন। দেখা গেছে সুযোগ পেয়েও যেতে পারেন, বলা যায় না। ঠিক আছে, তো আমার মনে হয় এই কয়েকটা বিষয় যদি খেয়াল রাখেন, তাহলে ইন্টার্নশিপের অপরচুনিটিটা পেতে পারেন। আর আমাদের দেশে আসলে এখনো ওইভাবে কালচারটা এখনো ইয়া হয় নাই, বিল্ড আপ হয় নাই, বাট অনেকগুলো কোম্পানি ইন্টার্নশিপ দেয় এখন। মোস্ট ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। অনেক কোম্পানিজরাই দেয়, চোখ কান খোলা রাখা যেটা বললেন, লিঙ্কডইন রাইট। অ্যাকাউন্টে আরেকটু বেশি অ্যাক্টিভ থাকা এবং অন্যান্য যে টেকনিক্যাল সাইটস গুলো আছে সেখানে একটু দেখে রাখা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি এখানে একজন প্রশ্নও করেছে যে টিপিক্যাল ইন্টারভিউ প্রসেস কেমন হয়, যা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, সেখানে আমরা আবার না যাই। আমাদের আজকের সেশনটি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমি একদম লাস্ট এক প্রশ্ন ঘন্টা করতে শেষ? চাচ্ছি। জি, আপনি আসলে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা টাইম কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। লাস্ট প্রশ্ন একটু আমরা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে হাউ টু ইমপ্রেস দ্য ইন্টারভিউয়ার উইথ আ সিভি। সিভির মধ্যে অ্যাকচুয়ালি ঠিক কি জিনিসগুলো যদি থাকে, লারাভেল ডেভেলপার, আপনি যেহেতু আমি শুরুতে বললেন যে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা জাস্ট আপনি যেটা বললেন যে দেখে ফেলেন, সিভি অ্যাসেসমেন্টটা করে ফেলেন। তো সেই 10 সেকেন্ডের মধ্যে ঠিক তাহলে কি জিনিস থাকলে লারাভেল ডেভেলপার হিসেবে সে চাকরিটা পেয়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? যে প্রশ্ন প্রশ্ন করছে ওকে মনে হয় আমি চিনি। ঠিক আছে, খুব ভালো মতো আচ্ছা, চিনি। আচ্ছা। তো ওর সিভি আসলে আহ আচ্ছা যাও, এটা পার্সোনাল, মানে জাস্ট মজা করলাম আর কি। আসলে যেটা বললাম, যে আপনি যদি হচ্ছে এক্সপেরিয়েন্স হন তাহলে এক ধরনের, তাতে আপনার এক্সপার্টিস গুলোকে সবার আগে তুলে নিয়ে আসা। লাইক আপনি প্রিভিয়াসলি কোথায় কোথায় জব করছেন, এই জিনিসগুলোকে নিয়ে আসা। আর যদি আপনি একদম নিউ কামার হন, তাহলে হচ্ছে শুরুতেই আপনি যদি কোনো প্রজেক্ট করে থাকেন, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে প্রজেক্টটাকে সবার আগে নিয়ে আসা। ঠিক আছে, এরপরে হচ্ছে অনেকে যেটা করে, উনি এসএসসি কোথায় করছে, এইচএসসি কোথায় করছে, কত মার্ক পাইছে। আসলে ভাই আহ মানে আইটি জব গুলোতে সাধারণত সিজিপিএ খুব বেশি একটা মেটার করে না। ঠিক আছে, খুবই কম, খুবই কম। তো এগুলো একটু নিচের দিকে দেন। আপনার যে জিনিসগুলো, যেমন আপনি হচ্ছে কোনো প্রজেক্ট থাকলে সেটাকে নিয়ে আসা, আপনি কোন টেকনোলজি পারেন সেটা নিয়ে আসা, আপনার সিভিটাকে, মানে সিভির শুরুতে নাম, আপনার নাম দিলেন, ফোন নাম্বার দিয়ে, এখানেই আপনার গিটহাবের অ্যাকাউন্টটাকে ক্লিকেবল, অনেকে যেটা করে এমন ইয়ে দিছে যে ক্লিকেবল লিঙ্ক দেয় নাই, সিভির মধ্যে দিছে ক্লিকেবল লিঙ্ক দেয় নাই, জাস্ট টেক্সট ফরম্যাটে দিয়ে দিছে, এটা করা যাবে না। ক্লিকেবল গিটহাবের লিঙ্কটা দিয়ে দেওয়া, যাতে করে ইন্টারভিউয়ার, মানে প্রথম যেটা করি আমরা, যে তার নাম দেখছি, ফোন নাম্বার দেখছি, গিটহাবের লিঙ্ক ক্লিক করা, ক্লিক করে বসে আছি, হয়তোবা তারটা ক্লোজ করে দিল, পাশের টাইমে কিন্তু তার গিটহাবটা খোলা রয়ে গেছে, ওখানে নজর পড়লে অনেক সময় সে টিকে যায়।
আচ্ছা ঠিক আছে, ওর সিভিটা আবার দেখি। তো এমন জায়গায় হচ্ছে গিটহাবটাকে নিয়ে আসা যাতে করে শুরুতেই হচ্ছে ইন্টারভিউয়ারের চোখে পড়ে। আর তার হচ্ছে যারা নিউ কামার তাদের হচ্ছে কোনো প্রজেক্ট থাকলে বা কোন কোন টেকনোলজি সে শিখছে এই জিনিসগুলোকে সবার আগে দেওয়া, এরপরে হচ্ছে তার অন্যান্য জিনিসগুলো দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা অ্যাকচুয়ালি অনেক ডিটেলসে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং আমরা যা যা কোয়েশ্চেন্স পেয়েছি ইন দ্য কমেন্ট সেকশন আমরা ট্রাই করেছি আওয়ার বেস্ট টু অ্যান্সার এভরিথিং, এবং এত সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন, মোস্ট ডেফিনেটলি থ্যাংকস আ লট। ইন্টারঅ্যাক্টিভ থ্যাংক ইউ। ইয়ার্স ইজ ভেরি ব্লেসড অ্যান্ড হাম্বল টু হ্যাভ ইউ। আমিও আজকে আপনার এই ইন্টারসেশন থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন এবং আমাদের অডিয়েন্সের সবার ইনশাল্লাহ। জন্য। থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ ধন্যবাদ অডিয়েন্স। সবাইকে। বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর টাইম। আপনাদের কারো যদি আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, মোস্ট ডেফিনেটলি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সাথেই থাকুন। আমাদের এখানে লারাভেল যে কোর্সেস গুলো আছে সেগুলোর সাথেই থাকুন। আমাদের যে ওয়েবসাইটটায় কন্টিনিউয়াসলি আপডেটেড থাকুন। এন্ড বেস্ট অফ লাক উইথ ইউর ফিউচার। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভ সেশনে। ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।